প্রিয় অনুপম, গত বছর ডিসেম্বরের শেষ দিকে যখন বেশ কিছুদিনের জন্য ভারত ভ্রমণে গেলাম, তখন কেউ কেউ আমাকে জিজ্ঞেস করছিল, অনুপমের সাথে দেখা করবে না? আমার উত্তর ছিল না। আমাদের দেখা হওয়াটা সহজ হোক আমি চাইনি। জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো আমি একটু সাধনা করেই পেতে চাই। আর তাছাড়া এই যে একদিন দেখা হবে ভেবে মধুর অপেক্ষা, দেখা হয়ে গেলে তো সেই অপেক্ষা ফুরিয়ে যাবে। এখন যেমন জানি একবার অন্তত আমাদের দেখা হবেই। দেখা হয়ে যাওয়ার পর মনে হবে এই জীবনে আর কোনোদিন দেখা হবে তো? সেই অনিশ্চিত দিনের কথা ভাবলে আমার মন কেমন করে ওঠে। মানুষের মনের দুটো দিক, একটা দিক সচেতনভাবে কাজ করে, আরেকটা অবচেতনে। কলকাতার পথে হাঁটতে হাঁটতে আমার সেই অবচেতন মন চাইতো যদি হঠাৎ করে আমাদের দেখা হয়ে যেত। কলকাতায় যখন যাই তখন বেশ হোটেল সংকট। বাংলাদেশের নিউজ পেপার, টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম বাংলাদেশি পর্যটকের আধিক্যের কারণে হোটেল না পেয়ে কাউকে কাউকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যারা হোটেল পাচ্ছে তাদের মূল্য দিতে হচ্ছে 3 গুণ। এমত অবস্থায় অনেক কষ্ট করে দমদমে একটা পুরনো বাড়ির নিচতলায় এক ঘরে সম্ভাব্য থাকার ব্যবস্থা করলাম। হোটেল বিড়ম্বনা নিয়ে যখন এক প্রকার হাঁপিয়ে উঠেছি, সেই পুরনো বাড়ির সামনে কতগুলো লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও যখন নিশ্চিত ছিলাম না সেখানে ঠাঁই পাবো কিনা, ঠিক তখনই দেখলাম সেই বাড়ির গেটের বিপরীতে একটা ব্যানার টাঙানো, যেখানে আরো কয়েকজন মানুষের সাথে তোমার ছবিও আছে। খোলা হাওয়া এই নামে একটা প্রোগ্রাম হবে দমদমে। ব্যানারটা দেখার পর কি যে অদ্ভুত প্রশান্তি পেলাম। হোটেল খোঁজার বিড়ম্বনা, কতগুলো লাগেজ নিয়ে কলকাতার অচেনা রাস্তায় 2 কিলোমিটার হাঁটার হ্যাপা, সব যেন নিমিষেই মিলিয়ে গেল। তারপর যতগুলো দিন কলকাতায় ছিলাম, রোজ সকালে বের হওয়ার আর রাতে ঘরে ফেরার সময় ব্যানারটার দিকে তাকিয়ে থাকতাম কিছুক্ষণ। যেদিন ভোরে দমদম ছেড়ে চলে আসি সেদিন খুব মায়া লাগছিল ব্যানারটার জন্য। সম্ভব হলে তার ব্যাগে ঢুকে বাংলাদেশেই নিয়ে আসতাম। জানুয়ারির শহর কলকাতায় এবার অনেকগুলো জায়গা ঘোরা হয়েছে। যখন যেখানে গিয়েছি মনে হয়েছে যদি একবার আমাদের দেখা হয়ে যেত। দেখা হলেও অবশ্য কথা হতো না, কেননা আমি এমন একটা সময় তোমার সামনে গিয়ে দাঁড়াতে চাই যখন শুধু আমি নই, আমরা দুজন দুজনের সাথে দেখা করব। ঘুরে ফিরে রাতে বাসায় এসে যখন শুয়ে পড়তাম, তখন হলদে রঙের নিচু সিলিং কিংবা পুরোনো দিনের কাঠের জানলার দিকে তাকিয়ে ভাবতাম, এই যে এত বড় কলকাতা শহর, এই শহরের কোথাও না কোথাও তুমি আছো। এই শহরের হাজার হাজার বিল্ডিং এর কোনো একটাতে তুমি এখন ঘুমোচ্ছ কিংবা গুনগুনিয়ে গান করছো। কলকাতা থাকার দিনগুলোতে মনে হতো আমি তোমার শহরে আছি, তোমার কাছাকাছি আছি। এই অনুভূতিটা আমাকে ঝুম বৃষ্টির মতো প্রশান্তি দিত। যেদিন কলকাতা ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে হাওড়া থেকে দক্ষিণ দিনাজপুর গ্রামে ট্রেনে উঠি, সেদিন প্রায় 25 কিলোমিটার পথ ছেড়ে যেতে কেবলই মনে হচ্ছিল যতটা না আমি কলকাতা ছেড়ে যাচ্ছি তার চেয়ে ঢের বেশি ছেড়ে যাচ্ছি তোমাকে। ট্রেন তার নিজস্ব গতিতে এগিয়ে চলছিল আর আমার বুকের ভেতর ভাঙচুর হচ্ছিল তোমার সাথে দূরত্ব ক্রমশই বাড়ছে ভেবে। আমার পুরো ভারত সফরে তুমি ছিলে নিত্যদিনের অনুষঙ্গ। দক্ষিণ দিনাজপুর থেকে মালদা, মালদা থেকে শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে বর্ধমান, বর্ধমান থেকে কলকাতা, কলকাতা থেকে আবার দক্ষিণ দিনাজপুর কিংবা আরো যত জায়গায় যাতায়াত করেছি, তোমার গান ছিল সার্বক্ষণিক সঙ্গী। আমার সাথে পুরো ভ্রমণের সঙ্গী ছিল ভারতের 2 জন বন্ধু। তোমাকে নিয়ে আমাকে খ্যাপানো ছিল ওদের রোজকার কাজ। কত গল্প, কত গান হয়ে তুমি আমাদের সাথে মিশেছিলে। সেই সব দিনগুলো কখনো ম্লান না হোক। কলকাতা ঘুরে দেখার জন্য আমার একজন শুভাকাঙ্ক্ষী উপহার হিসেবে একটা প্রাইভেট কার রিজার্ভ করে দিয়েছিলেন একদিন।
ড্রাইভার দাদা ছিলেন যাদবপুরের বাসিন্দা। তিনি আমাদের সারাদিন ঘুরিয়েছেন, কলকাতা শহরের অতীত বর্তমান নিয়ে অনেক গল্প করেছেন। একসময় তিনি একটা গলি দেখিয়ে বললেন, এই গলিতে মিঠুন চক্রবর্তীর বাড়ি। আমি একটু আশা নিয়ে জানতে চাইলাম, দাদা অনুপম রায়ের বাড়ি চেনেন? গাড়িতে আমাদের কথাবার্তা আর তোমার বিরামহীন গান শোনা দেখে দাদা ততক্ষণে বুঝে গিয়েছিলেন আমি তোমাকে খুব পছন্দ করি। দাদা বিনয়ের সাথে বললেন, অনুপমের বাড়ি তো চিনি না দিদি। সব তারকার বাড়ি চেনা অবশ্য কারো পক্ষে সম্ভবও নয়, তবে তোমার বাড়ি যদি চিনতেন তাহলে সেদিন নিশ্চিত একবার বাড়িটা দেখে আসতাম, তা কলকাতার যেই প্রান্তেই হোক না কেন। কিন্তু এ যাত্রায় ভাগ্য আমার সহায় হলো না। তুমি উত্তর 24 পরগনাতে কনসার্ট করেছিলে, আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে মনে হয়েছে এই তো কিছুদিন আগেই অনুপম এখানে এসেছিল, এখনো ওর গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। বালুরঘাটে তুমি যেখানে কনসার্ট করেছিলে সে জায়গাটাও দেখে এসেছি পিস ক্যাফেতে দাঁড়িয়ে। তুমি একটা ঘাটে দাঁড়িয়ে আত্রেয়ী নদীর সাথে ছবি তুলেছিলে, আমাদের যৌথ নদী। সেই ঘাটটাও আমি দেখেছিলাম শুধু তোমার উপস্থিতি অনুভব করার জন্য। যাই হোক, আমি যেদিন দমদম বা কলকাতা ছেড়ে এলাম তার দিন তিনেক পরেই ছিল তোমার খোলা হাওয়ার কনসার্ট। ভাবছিলাম আমাদের দুজনের সময় কখনো এক বিন্দুতে মেলে না। তুমি কনসার্ট করে চলে যাওয়ার পর আমি সেখানে যাই, কিংবা আমি চলে আসার পর সেখানে তুমি কনসার্ট করো। এ যেন এক দেখা হওয়া না হওয়ার লুকোচুরি খেলা। তোমার কনসার্ট দেখতে না পেলেও যারা তোমার কনসার্টে থাকে তাদের কেউ কেউ আমাকে ছবি আর ভিডিও পাঠায়। তোমার এমন বিভিন্ন কনসার্টের ছবি ভিডিও আছে ইনবক্স জুড়ে। যারা পাঠায় তাদের অনেককেই আমি চিনি না, কিন্তু তারা আমাকে অনুসরণ করার সুবাদে তোমার প্রতি আমার দুর্বলতার কথা জানে। তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। যদি তুমি প্রতি বছর একবার বাংলাদেশে কনসার্ট করতে আসতে কি দারুণ হতো বলো। কলকাতায় তোমার নিবাস কোথায় জানিও, পুরোপুরি ঠিকানা না হলেও চলবে, শুধু এলাকার নাম বলো। পরের বার কলকাতা গেলে তোমার এলাকা থেকে ঘুরে আসবো, মনে হবে তুমি আমার আশেপাশেই কোথাও আছো, হাত বাড়ালেই তোমাকে ছুতে পারবো। শিকলে আমাকে বাঁধুনি, গানে বেঁধেছিলে বোধহয়, সে গানে আমার ভালোবাসা থেকে গেছে। যখন হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল, সকালের রোদ আর তোমার এই গান ট্রেনের ঝমঝম শব্দের সাথে আমাকে তোমার থেকে নিয়ে যাচ্ছিল বহু দূর। গানের কথাগুলো যেন আমিই বলছি তোমাকে, কি ভীষণ প্রাসঙ্গিক। জাদুর শহর কলকাতায় ভালো থেকো। আচ্ছা, ঢাকা থেকে কলকাতা কি অনেক দূরে? আমি তোমার কাছে যাব। আজ রাতে বৃষ্টি নামবে, মেঘ ডাকছে। কলকাতাতেও কি বৃষ্টি হবে আজ? ইতি, তোমার কল্যাণী।